আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আলহামদুলিল্লাহ, আশা করি সবাই ভালো আছেন। আজকে ট্যাঙ্কের মাছ চাষ নিয়ে একদম শুরু থেকে শেষ পর্যন্ত আলোচনা করব। এটা আমি মনে করি যে খুবই প্রয়োজনীয় একটা ভিডিও। এই ইতিমধ্যে আপনারা আমার ভিডিও দেখে অনেক উদ্বুদ্ধ হয়ে অলরেডি ট্যাঙ্ক নির্মাণ করেছেন। এই ট্যাঙ্ক নির্মাণ করে অনেক ছবি পাঠাচ্ছেন, ভিডিও পাঠাচ্ছেন। এরপরে কি করতে হবে, এরপরে কি করতে হবে আপনারা জানার চেষ্টা করতেছেন, মূলত এই জন্য ভিডিও। আশা করি এই যারা নতুন মাছ চাষি এই জগতে এসেছেন, কিংবা যারা পুরনো মাছ চাষি ট্যাঙ্কে লাভ করতে পারতেছেন না, অথবা যারা বাইফ্লোকে লক্ষ টাকা লস দিয়েছেন, আপনাদের বাইফ্লোকের যে ট্যাঙ্ক গুলো এখন পরিত্যক্ত অবস্থায় আছে, এবং ওই বাইফ্লোকের পরিত্যক্ত ট্যাঙ্কে কাজে লাগিয়ে আপনারা আবার এই মাছ চাষ শুরু করতে পারেন। তাই ট্যাঙ্কের মাছ চাষের একদম শুরুতে আমি যেটা বলবো, যদি আপনার ট্যাঙ্ক যদি পূর্ণ হয়ে থাকে, এক নম্বর বিষয়, যদি পূর্ণ হয়ে থাকে তাহলে ওই ট্যাঙ্কে একদম ভালো মতো পরিষ্কার করে ফেলতে হবে আপনাকে। যদি কারণ দীর্ঘদিন মাছ চাষ না করার কারণে ওই ট্যাঙ্কে পরিত্যক্ত পাতা, আবর্জনা বিভিন্ন পানির সাথে মিশে একদম দুর্গন্ধ হয়ে যে একটা গ্যাস তৈরি হয়েছে, অথবা বৃষ্টির পানিতে পরিপূর্ণ হয়ে একদম কানায় কানায়, আপনি ওই অবস্থায় কিন্তু মাছ ছাড়তে পারবেন না। একেবারে যদি নতুন অবস্থায় আপনার পুরনো ট্যাঙ্ক থেকে থাকে, তাহলে আপনাকে ভালো মতো এইটাকে এই সমস্ত আবর্জনা ময়লা তুলে ফেলতে হবে। এক নম্বর বিষয়, তোলার পরে যদি মনে করেন আপনার সমস্ত আবর্জনা তুলে ফেলছেন, তাহলে আর কোনো অসুবিধা নেই, তাহলে আপনি ট্যাঙ্কে মাছ ছাড়তে পারবেন না। এই ক্ষেত্রে আপনাকে অবশ্যই ট্যাঙ্কে শোধন করতে হবে যদি পুরনো ট্যাঙ্ক হয়ে থাকে। এই শোধনটা কিভাবে করবেন, এটা হচ্ছে আপনার হাতের কাছে যেটা আছে সেটা হচ্ছে পাতের চুন। অবশ্যই পাতের চুন আমি এই আমার ট্যাঙ্কটা শোধন করেছে পাতের চুন দিয়ে। এটা আপনার সর্বোচ্চ 80 থেকে 90 টাকা নিতে পারে কেজি। যেহেতু আপনার ট্যাঙ্কে মাছ নেই, আপনি সর্বোচ্চ আপনার ট্যাঙ্ক যখন হবে 20,000 লিটার, তখন আপনি 2 থেকে 3 কেজি আপনি চুন ইউজ করতে পারেন। আপনি যখন নিতে পারেন, যেহেতু আপনার মাছ নেই। এবং অবশ্যই এই চুনটা আপনাকে বীজাণুর 1.5 থেকে 2 ঘন্টার মধ্যে ইউজ করতে হবে। আপনি দেখবেন চুনটা বীজাণুর 1.5 থেকে 2 ঘন্টার মধ্যে একটু উত্তপ্ত, মানে একটা গরম পানি ভালো মতো গুলিয়ে ট্যাঙ্কের সব জায়গায় আপনি ছড়িয়ে ছিটিয়ে দেবেন। এরপরে আপনি পটাশ 20,000 লিটার ট্যাঙ্কের জন্য আমি সাজেস্ট করবো, যেহেতু মাছ নেই, এই 30-40 গ্রাম আপনি, অথবা 50 গ্রামের ভিতরে আপনি ইউজ করতে পারেন। অথবা এই পটাশটা আলাদাভাবে ইউজ না করে আপনি চুনের সাথে মিশিয়ে আপনি পুরো ট্যাঙ্কে দিতে পারেন। এরপরে দেওয়ার পরে আপনাকে এই অবস্থায় আমার পরামর্শ, আপনি 24 ঘন্টা রাখবেন। কারণ যেহেতু দীর্ঘদিন আপনি মাছ চাষ না করার কারণে এখানে বিভিন্ন ক্ষতিকর ব্যাকটেরিয়া গ্রো হয়েছে। এই ব্যাকটেরিয়া যদি আপনি কিল না করলেন, আপনার একটা বিশাল একটা ঝুঁকির কারণ হয়ে দাঁড়াবে। এরপরে পরামর্শ আমার, আপনি এখানে চুন দেওয়ার প্রয়োজন নেই, কারণ আপনার যেহেতু ব্যাকটেরিয়া, আশা করি পটাশ এবং চুনের কারণে সব মারা গেছে। এরপরে আপনার ট্যাঙ্কের যখন হবে প্রায় 4 ফিট, 4 ফিটের মধ্যে আমি পরামর্শ দেবো ওই অবস্থায় আপনি প্রায় 1/3 আপনি পানি দিতে পারেন। পানি দেওয়ার পরে ওই পানি 24 ঘন্টা রেখে, যেহেতু চুন এবং পটাশের পানি, আপনি এটাকে ড্রেন আউট করবেন। যখন ড্রেন আউট করবেন, তাহলে কারণ ড্রেন আউট করতে হচ্ছে এই জন্য, কারণ এখানে আপনি অধিক চুন প্রয়োগ করেছেন আর অধিক পটাশ ইউজ করেছেন। ওই অবস্থায় কিন্তু আপনি মাছ ছাড়তে পারবেন না। ড্রেন আউট করার পরে আপনি আবার নতুন করে পানি দেবেন। আবার যখন নতুন করে পানি দেবেন, এরপরে পানি দেওয়ার পরে আমি বলবো, যেহেতু পানি ভূগর্ভস্থ পানি, অথবা যদি হয়, অনেকে বলেছে আমার পুকুরের পানি, একটা ভাই রাঙ্গুনিয়া চট্টগ্রাম শহরের, উনি বলতেছে হালদা নদীর পানি সে ইউজ করেছে। তাহলে আপনি যদি মনে করে দেখেন হালদা নদীর পানি ইউজ করলে আমাকে আর কিছু ইউজ করতে হবে না, তা কিন্তু নয়। ওই পানির মধ্যে বিভিন্ন ব্যাকটেরিয়া থাকতে পারে। এরপরে আপনি ওই পানির মধ্যে, আপনি যখন কানায় কানায় পানি পরিপূর্ণ করাবেন ট্যাঙ্ক কিংবা চৌবাচ্চা কিংবা বাইফ্লোকের পরিত্যক্ত ট্যাঙ্ক, আপনি ওই ট্যাঙ্কের মধ্যে যেটা করবেন, যেহেতু এখন পানি আছে, এবার এই পানিটা আর ড্রেন না করে, আপনি যেহেতু মাছ ছাড়ার জন্য আপনি রেডি করতেছেন, আপনাকে যেটা করতে হবে, আপনি প্রায় 1 কেজি মতো, 1 কেজির ভিতরেই, একটা 20,000 লিটার ট্যাঙ্কের জন্য 1 কেজির ভিতরেই আপনাকে চুন প্রয়োগ করতে হবে, তাও পাথরের চুন 1 কেজি করতে হবে। এই জন্য যেহেতু এটা ভূগর্ভস্থ পানি, ভূগর্ভস্থ পানির পিএইচ থাকে ডাউন,
অনেক কম, 6.5 এর নিচে থাকে, অনেক 4-5 এর কাছাকাছি থাকে। যেহেতু আমি এটা মেটার করেছি, কারণ এটা যেহেতু ওই প্রায় 400-500 ফিট নিচ থেকে উঠে আসে, ওখানে বিভিন্ন মিনারেলের কারণে এটা একটা অ্যাসিডিক অনেকটা, এটা পিএইচটা কম থাকে। এই জন্য আপনাকে অবশ্যই এই ক্ষেত্রে যেটা বলে রাখি, যেহেতু আপনারা মাছ চাষে আসতে চাচ্ছেন, আপনারা 1000 টাকার মধ্যে একটা পিএইচ মিটার অবশ্যই নিয়ে নেবেন। কারণ এই আধুনিক মাছ চাষ এর মধ্যে একটা বড় বিষয় হচ্ছে এই পিএইচটা আপনাকে নিয়ে আসতে হবে। এই পিএইচটা কিন্তু আমার বাবারা, আপনার বাবারা, দাদারা, বড় ভাইয়েরা সেটা জানতো না পিএইচটা কি, আর মাছ চাষের সাথে পিএইচ এর কি সম্পর্ক। অটোমেটিক পিএইচটা একটা সেট হয়ে গেছে, না হয় আপনার মাছ চাষের পিএইচটা কম আছে, না হয় বাড়তি আছে। সুতরাং আপনাকে অবশ্যই পিএইচ মিটার নিয়ে আসতে হবে। আপনি দেখবেন একদিন পর, দুদিন পর, কিংবা সপ্তাহে একবার আপনার পিএইচটা কতর মধ্যে আছে। 6.5 to 8.5 এই রেঞ্জ হচ্ছে আদর্শ মাছ চাষের একটা পিএইচ। আপনি যখন দেখবেন, শুধু যখন পিএইচটা মেনটেন করতে পারবেন এই রেঞ্জের মধ্যে, আপনার অনেক রোগ বালাই থেকে আপনি মুক্ত। এরপরে চুন দেওয়ার পরে আপনি পটাশ দিতে পারেন সামান্য। এরপর আমি বলবো অবশ্যই লবণ দিতে হবে, অবশ্যই লবণ দিতে হবে। এই আপনার যখন ট্যাঙ্ক হবে 20,000 লিটার, অনায়াসে আপনি 250 গ্রামের নিচে আপনি লবণ দেবেন। এবং এই লবণটা অনেকে বলে থাকে বাংলা লবণটা, কিন্তু আমি এটা মোটেই সাজেস্ট করবো না। আপনাকে অবশ্যই খাদ্য লবণ, যেটা আমরা বেকুয়াম সল্ট বাসা বাড়িতে রান্নার কাজে ব্যবহার করে থাকি, ওই লবণটাই আপনারা ইউজ করবেন। কারণ যদি বাংলা সল্টের ক্ষেত্রে ওখানে বিভিন্ন অপদ্রব্য, অর্থাৎ বিভিন্ন মাটি, কাদা, অনেক কিছু মিক্স থাকে, যার কারণে আপনি 250 গ্রামের মধ্যে 250 গ্রাম পাবেন না। আপনি যখন এই যেটা বেকুয়াম সল্ট এটা ইউজ করলে আপনি অনায়াসে একুরেট রেজাল্টটা পাবেন। এটা একই সাথে এখন যেহেতু আপনি মাছ ছাড়বেন, এই লবণ দেওয়ার কারণে ওখানে কোনো ব্যাকটেরিয়া থাকলে যেমন মারা গেছে, একই সাথে ওখানে একটা স্যালাইনিটি তৈরি হয়েছে। এই সোডিয়াম এবং ক্লোরাইড আলাদা করে আয়ন সৃষ্টি হয়ে এটা মাছের জন্য একটা স্যালাইন হিসেবে কাজ করবে। যেমন আমরা যখন খুবই ক্লান্ত হয়ে যাই, ওই সময় আমাদের একটা স্যালাইনের প্রয়োজন হয়। সুতরাং ওই সময় আপনাকে লবণ প্রয়োগ করতে হবে। তাহলে মাছ ছাড়ার আগে আপনাকে অবশ্যই ওই চুন দিতে হবে, লবণ দিতে হবে, পটাশ দিতেই হবে। এবং এটা আমি পরিত্যক্ত পুরনো ট্যাঙ্কের কথা এই ক্ষেত্রে বলেছি। আর যখন হবে আপনার ট্যাঙ্কটা নতুন, যখন হবে আপনি নতুন করে ট্যাঙ্ক তৈরি করেছেন, তাহলে এই ক্ষেত্রে আমি বলবো ওই আপনারা যখন একটা সিমেন্টের ট্যাঙ্ক, আজকে একটা ভাই এই নামটা ভুলে গেছি, আমাকে ভিডিও দিয়েছে, নতুন একদম ট্যাঙ্কের পানি খানায় পরিপূর্ণ। এখন সে চাচ্ছে ওখানে এই অবস্থায় মাছ ছাড়বে না। ভাই, কোনো অবস্থাতে মাছ ছাড়া যাবে না। এটা সবার উদ্দেশ্যে বলতেছি, আপনারা নতুন ট্যাঙ্ক তৈরি করার পরই ওই ট্যাঙ্কে মাছ ছাড়বেন না। কারণ যেহেতু সিমেন্টের ট্যাঙ্ক, এই সিমেন্ট একটা কেমিক্যাল, এটা একটা কেমিক্যাল, একটা বন্ডিং। এবং আপনি যখন সিমেন্ট ট্যাঙ্ক তৈরি করে প্রথম যখন পানি দেবেন, ওই প্রথম কণটাকেই এই যে একটা কেমিক্যালের ভাবটা, সিমেন্টের যে একটা ভাব, ওইটা যখন পানিতে চলে আসে, এটা আমি মনে করি একটা নেতিবাচক একটা প্রভাব সৃষ্টি করে মাছের গ্রোথের ক্ষেত্রে। সুতরাং আমি তাকে পরামর্শ দিয়েছি, অথবা সবার উদ্দেশ্যে যেটা বলবো, আপনি ওই নতুন যখন ট্যাঙ্ক নির্মাণ করবেন, ওই ট্যাঙ্কের মধ্যে যখন পানি প্রবেশ করাবেন, ওই ট্যাঙ্কে চুন, লবণ, পটাশের পরে যে কাজটা করতে হবে আপনাকে, ওই পানির মধ্যে কলা গাছ ফালি করে ছোট টুকরা করে ওই ট্যাঙ্কে ছেড়ে দেবেন। ছেড়ে দেওয়ার পরে এই অবস্থা আপনি 2 থেকে 3 দিন রাখবেন। এক্ষেত্রে আমি দেখেছি, আমার ট্যাঙ্কে করেছি আমি বিভিন্ন, আসলে এই বিশ্বজোড়া পাঠশালা আমার সবার আমি ছাত্র, স্টিল নাও আমি এখন স্টুডেন্ট, আমি শিখতেছি, আজীবন শিখে যাবো ইনশাল্লাহ। আমি এটা নতুন ট্যাঙ্কের ক্ষেত্রে সব জায়গায় এটা যারা একদম বিজ্ঞ মৎস্যবিদ ওরাও পরামর্শ দিচ্ছে, আপনি যখন ছোট কলা গাছকে ফালি করে দেবেন, ওখানে যে একটা ময়লা, যে একটা সিমেন্টের বাপ, যে একটা কেমিক্যাল, ওইটা ওই টেনে নেবে। নেওয়ার পরে আপনি এই অবস্থায় 2-3 দিন রাখার পরে এরপরে যে সিমেন্টের যে অতিরিক্ত সিমেন্টের যে একটা কেমিক্যাল যেটা ছিল, সেটা পানি টেনে নিয়েছে সাথে, অথবা কলা গাছের যে ছোট টুকরা ওগুলা টেনে নিয়েছে। আপনি এরপর এগুলো অনায়াসে ফেলে দিতে পারেন, আর পানিগুলো ড্রেন আউট করে দেবেন। ড্রেন আউট করে দেওয়ার পরে আপনার ট্যাঙ্কে আর কোনো কেমিক্যাল, অর্থাৎ সিমেন্ট ট্যাঙ্কের কোনো সমস্যা তৈরি করবো এই অবস্থা নেই। যা তৈরি হওয়ার কথা ছিল, ওখানে আপনি নতুন করে পানি প্রবেশ করে অনেকদিন রেখেছেন। ড্রেন আউট করার পরে এরপরে নতুন করে পানি প্রবেশ করাবেন। নতুন করে যখন পানি প্রবেশ করাবেন, তার আগের মতো এজ ইউজুয়াল
আগের মতোই আপনি চুন দেবেন, পটাশ দেবেন এবং লবণ দেবেন। চুন, পটাশ এবং লবণ দেওয়ার পরে এরপর আমাকে একটা ভাই কোয়েশ্চেন করেছে, ভাই এই অবস্থায় কি তারপরের দিন আপনি পোনা ছাড়তে পারবো কিনা? না ভাই, পোনা ছাড়তে পারবেন না। কারণ পৃথিবীতে সবাই চায় একটা অনুকূল পরিবেশ, আপনি আমি সবাই চাই আসলে। কারণ মাছ খুবই স্বাচ্ছন্দ্য বোধ করে এই সবুজ পানিতে মাছ থাকতে খুবই স্বাচ্ছন্দ্য বোধ করে। আপনাকে পানি অবশ্যই সবুজ করতেই হবে, যেহেতু ডিপের পানি, ওখানে আয়রন থাকে। এই আয়রন যেহেতু কথা উঠে এসেছে, এক্ষেত্রে একটা কথা বলে থাকি, অনেকে কোয়েশ্চেন করতেছে আয়রন থাকলে মাছ চাষ করা যাবে কিনা। কই মাছ, শিং মাছ, এসব মাছের ক্ষেত্রে ভাই কোনো সমস্যা নেই। আয়রন থাকলে অটোমেটিক আপনার পানিতে যখন আয়রন থাকবে 2-3 দিনের মধ্যে সে আয়রনটা সেডিমেন্ট আকারে ট্যাঙ্কের তলায় বসে যাবে, কোনো প্রভাব সৃষ্টি করবে না। কারণ আমার একমাত্র পানির সোর্স হচ্ছে ডিপ, এটা প্রচুর পরিমাণে আয়রন, কোনো সমস্যা সৃষ্টি করতেছে না আল্লাহর মতে। এরপরে ওই চুন, লবণ, পটাশ দেওয়ার পরে আপনার ট্যাঙ্কে অবশ্যই পানি সবুজ করতেই হবে। তাহলে পানি সবুজ করার ক্ষেত্রে যেটা সবথেকে কার্যকরী ভূমিকা রাখে সেটা হচ্ছে আটা এবং ইউরিয়া। আপনি এই আটা, এই আপনার ট্যাঙ্ক যখন হবে 20,000 লিটার, আমি আমার ট্যাঙ্কের আরো কি বলতেছি, এই আপনি 1 কেজি আটা, 1 কেজি আটার মধ্যে প্রায় 250 গ্রাম প্লাস ইউরিয়া, যেটা বিশেষ করে কৃষিকাজ ইউজ হয়, আপনারা পরিচিত মোটামুটি। ওই দুইটা ভালো মতো, ওই 3-4 লিটার পানিতে ভালো মতো একটা হোমোজেনিয়াস সলিউশন তৈরি করে, যাতে কোনো অবস্থাতেই ক্রিস্টাল দানাদার না থাকে, ভালো মতো আপনি গুলিয়ে এটাকে একটা অন্ধকার পরিবেশে ঢাকনা দিয়ে একটা ড্রাম কিংবা বালতিতে 24 ঘন্টা রেখে দিতে হবে। রেখে দেওয়ার পরে আপনি যখন ওইটাকে 24 ঘন্টার পরে পুরো ট্যাঙ্কের মধ্যে আপনি ছড়িয়ে ছিটিয়ে দেবেন। দেওয়ার পরে আপনাকে অবশ্যই একটা অক্সিজেন প্লান্ট রান করতে হবে, যেটা আমি করেছি আর্টিফিশিয়াল ঢেউ তৈরি করে। এটা অর্থ হচ্ছে একই সাথে যেমন অক্সিজেন প্রডিউস করে, আর একই সাথে এই পুরা ট্যাঙ্কের মধ্যে এই সলিউশনটাকে নিয়ে যাচ্ছে সে। সাথে যখন আপনার কোনো অক্সিজেন প্লান্ট না থাকলে প্রথম দিকে আপনাকে একটা ঢেউ তৈরি করতে হবে। এই ঢেউ তৈরি করলে আর এটা এক জায়গায় না, পুরো ট্যাঙ্কের মধ্যে উপরে নিচে সব জায়গায় এটা ছড়িয়ে পড়লো। এরপরে তাহলে আপনার ট্যাঙ্ক শোধন শেষ। অনেকেই ট্যাঙ্ক শোধন করে কিন্তু পানি শোধন করেন, অবশ্যই পানি শোধন করতেই হবে আপনাকে। এরপরে আপনার যখন মাছ ছাড়ার, যখন পানি সবুজ হয়ে যাবে, আমি 100% এই ইউরিয়া এবং আটা ছাড়ার এই 2 থেকে 3 দিনের মধ্যে ইনশাল্লাহ আপনার পানি যথেষ্ট সবুজ হয়ে যাবে। যদি সূর্যের আলো ওখানে পড়ে, একটা ফাইটোপ্লাঙ্কটন তৈরি হবে। এরপরে এই যেটা পর্ব শুরু, সেটা হচ্ছে পোনা ছাড়ার সময়। আপনি যখন পোনা ছাড়ার ক্ষেত্রে অবশ্যই যার থেকে পোনা নেবেন তাকে বলবেন, ভাই আমি নতুন মাছ চাষি, আমাকে আপনাকে যথেষ্ট সুস্থ সবল পোনা দিতেই হবে। কারণ আমি প্রথমবার যদি আমি হোঁচট খেয়ে যাই, এটা আমার কাছে একটা বড় ধাক্কা হয়ে দাঁড়াবে। এক্ষেত্রে আমি বলবো, যদি নতুন মাছ চাষি হয়ে থাকেন, আপনারা অবশ্যই কই মাছ দিয়ে শুরু করবেন। কারণ কই মাছটা খুবই শক্তিশালী, শক্ত একটা মাছ। আপনারা যদি শুনে এসেছেন কই মাছের প্রাণ যা সহজে মরে না, আসলে প্র্যাকটিক্যালি আমি চাষ করে আসতেছি। আপনারা কই মাছ দিয়ে মাছ শুরু করবেন, এবং এই কত লিটার পানিতে কতটুকু মাছ ছাড়বেন, এক্ষেত্রে আমার ভিডিও আছে। তারপর আমি বলতেছি, আপনার ট্যাঙ্ক যখন হবে 20,000 লিটার, ওখানে আপনি অনায়াসে 8,000 মতো মাছ ছাড়তে পারেন। অনায়াসে আপনি 8,000 কই মাছ ছাড়তে পারেন, কোনো সমস্যা নেই। আমি আবারও বলতেছি, আপনার ট্যাঙ্ক যখন হবে 20,000 লিটার, আপনি অনায়াসে 8,000 কই মাছ ছাড়তে পারেন। কই মাছ, এরপরে আপনি কই মাছ নিয়ে আসলেন, এবং আমরা যেটা করে থাকি, আপনারা ঘরে এসেছেন, লস খেয়েছেন, সেটা হচ্ছে আপনার যেহেতু পোনা হ্যাচারি থেকে অনেক দূর জায়গা থেকে চলে আসে, ওই সময় ওই পরিবহনের সময় যেহেতু একটা ছোট পলিথিন কিংবা ড্রামে করে মাছগুলো আনা হয়, ওই সময় একটার সাথে একটা অনেকগুলো মাছ ক্ষত বিকৃত হয়ে যায়, একটা আটটাকে কামড় দেয় কিংবা কাটা লাগার কারণে। ওই অবস্থায় সবাই বলে যে যেহেতু জীবাণুমুক্ত করে মাছ ছাড়তে হবে, জীবাণু কিল করে, তারা সবাই এই পটাশ এবং লবণ পানি দিয়ে, মানে এমন একটা সলিউশন তৈরি করে যেখানে পটাশ দেওয়া হয়, যেখানে লবণ দেওয়া হয়, ওই অবস্থায় মাছগুলোকে এর মধ্যে চুবিয়ে তারপর ট্যাঙ্কে ছাড়া হয়। ভাই আপনি বলুন তো, আপনার যখন কোনো একটা জায়গায় একটা দাগ সৃষ্টি হবে, একটা কত বিকৃত হবে, ওই অবস্থা যদি বলে যে এখানে জীবাণু আসবে, এই জন্য লবণের ছিটানো হবে, আপনি কিছু সহ্য করতে পারবেন? আর উত্তম কি বলবো তো, যেটা টলারেন্স লিমিট খুবই কম, আপনি অবস্থায় যখন ওইটাকে এই লবণ পানি দিয়ে শোধন করে যখন ট্যাঙ্কে ছাড়বেন,
এই জ্বালা যন্ত্রণাকে অনেক মাছ মারা যাবে এমনিতে। আর এটা কই মাছের ক্ষেত্রে যদি বল করো থাকেন, শিং মাছের ক্ষেত্রে তো করাই যাবে না, শিং মাছের ক্ষেত্রে করাই যাবে না, সেটা আপনি ডিরেক্টলি ট্যাঙ্কে ছেড়ে দেবেন। আর এক্ষেত্রে যেহেতু শিং মাছের কথা উঠে আসছে, যারা শিং মাছ চাষ করতে যাচ্ছেন, আপনারা হ্যাচারের মালিককে বলবেন শিং মাছের বোনা করার সময় যদি কিছু টাকা বাদ দিয়ে দেবেন। অবশ্যই যাতে মহিলা শিং মাছটা বেশি দিয়ে থাকে। পুরুষ শিং মাছ খুবই, কি বলবো আমি, এই পুরুষ শিং মাছের গ্রোথ খুবই কম। আপনার যদি আপনার হয়ে থাকে 500 পুরুষ শিং মাছ আর 500 মহিলা শিং মাছ, এমনও হতে পারে সেম খাবার খাবে। 500 মহিলা শিং মাছটা আপনি 4 মাসের পর থেকেই আপনার 18-20-15 কেজি হয়ে মার্কেটে চলে যাবে। সেম খাবার খাওয়ানোর পরও পুরুষ শিং মাছটা এই যখন মহিলা শিং মাছটা 15-20 কেজি হবে, পুরুষ শিং মাছটা আপনার দেখবেন যে এখনো 70-80 কেজি। সুতরাং অনেকে বলতেছে আমার সবই ছিল, শিং মাছ চাষের ক্ষেত্রে এত খাবার চলে গেল কিন্তু আমি ব্যর্থ হলাম। এই ব্যর্থ হওয়ার কারণ হচ্ছে আপনার ওখানে মহিলা পুরুষ শিং মাছ ছিল। সুতরাং এটা আপনাকে মাথায় রাখতে হবে। আর আর শিং মাছ চাষের ক্ষেত্রে কখনো একক শিং মাছ চাষ করতে যাবেন না, যেহেতু আমরা প্র্যাকটিক্যাল আছি এই জগতে। আপনারা অবশ্যই শিং মাছ চাষের সময় এই প্রায় তার 20% কই মাছ দিয়ে দেবেন। যেমন যদি আপনি 10,000 যদি আপনি শিং মাছ চাষ করার মনস্থির করে থাকেন, আমি বলবো ওই জায়গায় আপনি 8,000 শিং মাছ আর 2,000 কই মাছ, ওই 2,000 কই মাছটা 8,000 শিং মাছের কি করবেন, ডাক্তার হিসেবে কাজ করা ভাই। প্র্যাকটিক্যাল দেখে এসেছি যে আমরা ওই কই মাছের কারণে শিং মাছের রোগ বালাই খুবই কম হচ্ছে। কারণ ওই যেহেতু কই মাছটা যখন খাবার দেওয়া হয় পুরো ট্যাঙ্কের সব জায়গায় দৌড়াদৌড়ি করার চেষ্টা করে, আর শিং মাছতে এক জায়গায় স্থির হওয়ার কোনো সুযোগ নেই। কই মাছ যখন এক জায়গা থেকে অন্য জায়গায় দৌড়াই, তখন শিং মাছ বাধ্য হয়ে শিং মাছকে দৌড়াতে হয়। ওই কারণে শিং মাছের স্থির হয়ে বসে থাকলে যে একটা মুখের রোগ সৃষ্টি হয়, ওইটার হবার কোনো চান্স থাকে না। এরপরে যখন আপনি শিং মাছ কিংবা কই মাছ শোধন না করে ট্যাঙ্কে ছেড়ে দেবেন, এরপরে আমি বলবো এর আগে যেহেতু আপনি আবার ওই ট্যাঙ্ক শোধন করেছিলেন, পানি শোধন করেছিলেন, পোনা দেওয়ার পরে আপনি আরো অল্প পরিমাণ, যেহেতু যদি কোনো কারণে ট্যাঙ্ক কিংবা মাছের সাথে যদি কোনো জীবাণু যদি চলে আসে, ওটা কিল করার জন্য আপনি আবার সামান্য পরিমাণ চুন, লবণ, পটাশ দিতে পারেন। এই ক্ষেত্রে এটা দেওয়ার পরে আমি যেটা বলবো, শুরুতে একটা অ্যান্টিবায়োটিক শুরু হয়ে যায়। অ্যান্টিবায়োটিকটা বলবো প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক, ওই ন্যাচারাল অ্যান্টিবায়োটিক আপনারা প্রথমে ইউজ করবেন। এই যারা বিশেষ করে শীতের মধ্যে কই মাছ ছেড়েছেন কিংবা শিং মাছ চাষ করতেছেন, এই ওদেরকে বলবো ওই এটা ন্যাচারাল অ্যান্টিবায়োটিক, এটা হচ্ছে রসুন এবং কাঁচা হলুদ। আপনার ট্যাঙ্ক যদি হয় 20,000 লিটার, আপনি খাবার যখন প্রয়োগ করবেন 1 থেকে 2 কেজি, ওখানে আপনি অনায়াসে 100 গ্রাম রসুন এবং 100 গ্রাম কাঁচা হলুদ ব্লেন্ডিং করে, অথবা ব্লেন্ডিং ছাড়াও অন্য উপায়ে আপনি যেভাবে রসটা নিতে পারেন, 100 গ্রাম হলুদের রস অথবা 100 গ্রাম রসুনের রসটা আপনি ওই খাবারের সাথে, অর্থাৎ ওই মাছের যে একটা ফিটের সাথে মিশিয়ে যখন আপনি ট্যাঙ্কে দেবেন, এভাবে যখন আপনি এই 5 থেকে 7 দিন একটা ডোজিং করবেন, এই খাবারটা খাওয়ার মাধ্যমে ওই যে খাবারে আপনার রসুন এবং হলুদের যে একটা রস, এটা মাছে খাওয়ার মাধ্যমে একটা ন্যাচারাল একটা অ্যান্টিবডি তৈরি হবে। এটা একটা অ্যান্টিবায়োটিক আমি মনে করে থাকি। আপনি বিশেষ করে যাদের শীতকালে মাছ মারা যাচ্ছে, আপনারা এই ডোজিং অবশ্যই করবেন। এই ন্যাচারাল অ্যান্টিবায়োটিক, আমি আবারও বলতেছি, রসুন এবং হলুদের রসটা এটা একটা খুবই একটা ন্যাচারাল অ্যান্টিবায়োটিক। এর বাইরে এই যেহেতু আপনারা শোধন না করে ট্যাঙ্কে মাছ ছাড়বেন, এরপরে এই পানি শোধন করার পরে যেটা করতে পারেন, একটা অ্যান্টিবায়োটিক, রসুন এবং হলুদ হচ্ছে ন্যাচারাল অ্যান্টিবায়োটিক। আর এটা যদি কোনো কাজ না হয়, এটা কাজ হোক কিংবা না হোক, এটা অবশ্যই কাজ হবে। আপনাকে এটা প্রতি 15 দিন পর পর এটা ডোজিং করা আমি উত্তম মনে করি, কারণ হলুদ এবং রসুনের মধ্যে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই, বরং এটা খাবারের সাথে মাছ গ্রহণ করার মাধ্যমে মাছের একটা অ্যান্টিবায়োটিক, একটা অ্যান্টিবডি তৈরি হবে, এই বিভিন্ন রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হবে। আর এটার বাইরে যেটা আপনি খাওয়াতে পারেন মাসে একবার, আমি মনে করে থাকি, সেটা হচ্ছে এই আপনি বাজারে কিনতে পাবেন, এটা গরু মহিষ কিংবা যেগুলো ভেটেরিনারি মেডিসিনের দোকান, এই একটা অ্যান্টিবায়োটিক সিপ্রোফ্লক্সাসিন, আপনি 1 কেজি খাবারের সাথে 10 গ্রাম 1 কেজি খাবারের সাথে 10 গ্রাম সিপ্রোফ্লক্সাসিন পাউডার ভালো মতো মিশিয়ে, সাথে ভিটামিন সি, কারণ ভিটামিন সি এই জন্য করতে হবে, আপনি খাবারের সাথে যখন সিপ্রোফ্লক্সাসিন
অ্যান্টিবায়োটিক ইউজ করবেন, অনেক সময় মাছ খেতে চাইবে না। ওই রুচি আনার জন্য আপনাকে 10 গ্রাম ভিটামিন সি অ্যাড করতে হবে। সরি, এই সিপ্রোফ্লক্সাসিন অ্যাড করতে হবে 10 গ্রাম 1 কেজি খাবারের সাথে। আর আপনি তার সাথে পরিমাণ মতো ভিটামিন সি অ্যাড করতে পারেন। এটাও ভিটামিন সিটা কত হবে, এই যেটা মাছের জন্য যেটা ভিটামিন সি আপনি ভেটেরিনারি মেডিসিনে কিনতে পাবেন। এভাবে যখন আপনি 5 থেকে 7 দিন একটা ডোজিং করবেন, দেখবেন যে অনায়াসে আপনার মাছ সুস্থ। তাহলে আর কোনো ঝুঁকি দেখার কথা নেই। আপনি এই বিশেষ করে যেটা বলেছি আমি, সিপ্রোফ্লক্সাসিন পাউডারটা এই 10 গ্রাম 1 কেজি খাবারের সাথে সাথে ভিটামিন সি, এটা আপনি 5 থেকে 7 দিন এটা পোনা ছাড়ার পরই, বিশেষ করে শিং মাছের ক্ষেত্রে অবশ্যই এটা করতে হবে। আর কই মাছের ক্ষেত্রে আপনাকে এই অ্যান্টিবায়োটিক ডোজিং না করলেও চলবে, তবে যেটা ন্যাচারাল অ্যান্টিবায়োটিকের কথা আমি বলেছি, এই রসুন এবং হলুদের রসটা, এটা আপনি 5 থেকে 7 দিন ডোজিং করবেন, দেখবেন যে আপনার মাছ সুস্থ অনায়াসে। আর এক্ষেত্রে যেহেতু ভাই অনেক কথা, আমি মনে করে থাকি এই ভিডিও যথেষ্ট ট্যাঙ্কে মাছ চাষের জন্য। প্রথমেই আপনারা যেটা ভুল করে থাকেন সেটা হচ্ছে পাউডার ফিড ইউজ করেন। পাউডার ফিড কোন অবস্থাতে এই পাউডার ফিড ইউজ করবেন না, কারণ পাউডার ফিড যখন আপনার 1 কেজি কিংবা 2 কেজি কিংবা আধা কেজি যখন ট্যাঙ্কে ছিটাবেন, দেখবেন যে খুব অল্প সময়ের মধ্যে ওই পাউডারটা পানি শোষণ করে মাছ খেতে পারবে 200 থেকে 300 গ্রাম, বাকিটুকু তলায় গিয়ে বসে যাবে। যখন তলায় গিয়ে বসে যাবে, তার 2 থেকে 3 দিনের মধ্যেই একটা টক্সিক গ্যাস তৈরি হয়ে যাবে। খাবারটা যেহেতু হাই প্রোটিন, পচে বলে একটা দুর্গন্ধ, বলবেন যে ভাই আমার ট্যাঙ্কের পানি কালো হয়ে গেছে, কি কালো হয়ে গেছে, এখন করণীয় কি? তো সুতরাং এই ক্ষেত্রে আমি যেটা বলবো, কই এবং শিং মাছের ক্ষেত্রে 0.5 mm 0.5 mm মাছের ডিমের মতো যেটা বা সমান খাবার আছে, ওইটাই আপনারা ট্যাঙ্কে দেবেন। আপনি খাবার দিয়ে চলে আসবেন, আপনি যদি মনে করে থাকেন আমি খাবার দিয়ে চলে আসলে মাছ আসতে দিলে কেমন, না ভাই, যে খাবারটুকু মাছ 20 মিনিটে শেষ করতে পারে ওইটুকু খাবার আপনি দেবেন। কারণ 20 মিনিটের পরে যে খাবারটুকু থেকে যাবে ওইটা পানি শোষণ করে একদম ট্যাঙ্কের তলায় বসে যাবে এবং একটা অ্যামোনিয়া টক্সিসিটি সৃষ্টি করবে, যেটা হয়ে গেলে আপনার মাছকে বাঁচানো অনেক অনেক কঠিন হয়ে যাবে। এরপরে 0.5 mm খাবার আমি বলবো কই এবং শিং মাছের ক্ষেত্রে, যেহেতু একটা হাই প্রোটিন একটা ব্যাপার স্যাপার আছে, 0.5 mm খাবারটা যেহেতু 35% প্রোটিন, আপনার 1 মাস চলবে মিনিমাম। আমার পরামর্শ 1 মাস চলবে, যেহেতু এই কই মাছটা সারা 3 মাসের পর থেকে 3 মাসের পর থেকে হারভেস্ট করা যায়। এটার সাথে আপনি শীতকালকে আপনাকে আরো 1 মাস বাড়তি রাখতে হবে, যেহেতু আপনার গরমকালে যে মাছে 2 কেজি 3 কেজি খাবার খেতে পারবে, ওটা শীতকালে মাছ খাবে যেহেতু 1 কেজি। এই 0.5টা আপনাকে 1 মাস খাওয়াতে হবে। 0.5 1 মাস খাওয়ানোর পরে তারপরে আমি সাজেস্ট করব, টাকা পয়সা থাকলে আরো আপনি 15 দিন খাওয়ান, না থাকলে 1 mm এটা ছিল 0.5 mm, এটা হচ্ছে 1 mm। আপনি যেটা বিভিন্ন কোম্পানিকে খাওয়াতে পারেন, তবে আমি বলবো ওই অনেকেই বাংলা কোম্পানি আছে, ওগুলো ওখান থেকে খাবার আনবেন না ভাই, কারণ ওখানে যেটা প্রোটিনের যে একটা পার্সেন্টেজ ওটা মেনটেন করা হয় না। আপনারা অবশ্যই রিনোন কোম্পানি, নারিশ কোম্পানি, এসিআই কোম্পানি, আরো কত শত কোম্পানি আছে, এগুলো ব্র্যান্ড, ওটাই মেনটেন করবেন। এরপরে ওই 1.5 মাসের পর থেকে আপনি তো খাবার 1 mm, তারপরে এরপরে 1 mm 2 মাস খাওয়াতে পারেন, 1.5 মাস, তারপর আপনি 2 mm খাওয়াতে পারেন এসে। তবে এই ক্ষেত্রে আপনি যখন 1 মাসের পর থেকে, যখন 0.5 mm খাবারটা যখন 1 মাস খাওয়াবেন, 1 মাসের পর থেকে আপনি অল্প অল্প খুদে ফানা, যেটা অ্যাজোলা, এটা হাই প্রোটিন, এটা 35% প্রোটিন, এটাকে আপনাকে অভ্যস্ত করাতে হবে মাছকে। যখন একটা অভ্যস্ত হয়ে যাবে, আমি বলবো আপনারা ট্যাঙ্কের পাশাপাশি আরেকটা ছোট জায়গায়, যেখানে পানি 1 ফিটও লাগবে না, একটা বেড তৈরি করবেন, যেখানে আপনার এই খুদে ফিনাটা যে নার্সিং করেন, আপনার প্রতিদিন যখন ওই 4 কেজি 5 কেজি যা পারেন ওখানে দেবেন, দেখবেন যে অনায়াসে আপনার ওই খাবারের কষ্ট অনেক কমে যাবে। এটা হচ্ছে প্রাকৃতিক, এটা একটা একদম সায়েন্টিফিক্যালি প্রুভড। এই ন্যাচারাল এই অ্যাজোলা কামানোর মাধ্যমে মাছের গ্রোথ খুবই ভালো হচ্ছে, প্লাস একটা মাছের যে একটা টেস্ট ওটা অনেক বেড়ে যাচ্ছে। আর যখন কই মাছের ক্ষেত্রে তেমন প্রয়োজন না হলেও শিং মাছের ক্ষেত্রে আমি মনে করে থাকি অবশ্যই আপনার ট্যাঙ্কে মাটি দেবেন। মাটি দিলে আমরা যেটা দেখেছি, যেহেতু শিং মাছটা খুব কাদা প্রিয়, কাদার সাথে একদম ভিতরে মানে লেগে থাকতে খুবই পছন্দ করে, আপনারা সর্বোচ্চ 6 থেকে 8 ইঞ্চি কাদা দেবেন। কিন্তু 8 ইঞ্চি বেশি হয়ে গেলে গ্যাস তৈরি হয়ে যাবে, এটা আপনাকে মাথায় রাখতে হবে। যখন কাদা দেবেন অবশ্যই কাদা শোধন করে নেবেন,
শিং মাছের ক্ষেত্রে অনেকে দেখবেন বাজারে অনেকে বলে যে এটা দেশি শিং মাছ না, দেশি শিং মাছটা দেখতে সুন্দর। কারণ আপনি যদি আপনার শিং মাছটা দেশি শিং মাছ বিলের মাছের মধ্যে নিয়ে আসতে চান, অবশ্যই আপনাকে ট্যাঙ্কের মধ্যে তলায় মাটি দিতে হবে। যখন মাটি দেবেন, শিং মাছের কালারটা একটা অরিজিনাল কালারের মতো চলে আসবে। এরপরে যেহেতু আপনি অধিগ্রহণতে মাছ চাষে যদি সফল হতে চান, আমি বলবো অবশ্যই একটা অক্সিজেন প্লান্ট সেট করতেই হবে, যেটা আনুমানিক আমি যেটা সেট করেছি ওখানে প্রায় 10,000 টাকা মতো খরচ গেছে। এটা নিয়ে আপনার কোনো কোয়েশ্চেন থাকলে সেটা জানাবেন। আর যেটা বলবো, এখানে আসলে কোনো রকেট সায়েন্স নয়। আমি বলবো এর থেকে বর্তমান সময়ে সহজ কোনো পেশা হতে পারে না। আমি ভিডিওতে টোটাল একটা আলোচনা করার চেষ্টা করেছি ট্যাঙ্কের মাছ চাষের শুরু থেকে একদম শেষ পর্যন্ত। তারপরেও আমি মানুষ তো বলে উঠতে নই, আপনাদের যদি কোনো কিছু জানার থাকলে অবশ্যই আপনারা জানাবেন। আর বিশেষ করে ট্যাঙ্কের উপরে একটা নেটিং এর ব্যবস্থা করবেন। কেন করতে হবে? আপনি সবই ঠিক আছে, দেখবেন যে প্রত্যেকটা দিন আপনার ট্যাঙ্কে ভোরবেলা দেখবেন মাছরাঙা পাখি না হয় বকে এসে আপনার মাছ খেয়ে ফেলতেছে। আমি এমন একটা পাখি দেখেছি, আমি অবাক, মানে ট্যাঙ্কের ভিতর ডুব দিয়ে মানে একটা কালো পাখি প্রায় 2 ঘন্টার উপরে ছিল। আমি অবাক, এটা কি ধরনের পাখি? ওইটা অনেকগুলো আমার শিং মাছ খেয়ে ফেলেছে। এটা মাছ খাবার থেকে যেটা সবথেকে বড় সমস্যা সৃষ্টি করে সেটা হচ্ছে ওরা যখন বিভিন্ন জায়গা থেকে মাছকে নিয়ে আসে, অর্ধেকের কোনো একটা মাছ যখন ওই ট্যাঙ্কে ফেলবে, রোগাক্রান্ত মাছ, ওইটার কারণে দেখবেন আপনার সমস্ত মাছ মারা যাচ্ছে। আর অবশ্যই যেহেতু অভিজ্ঞতা মাছ চাষ করতেছেন, এটি কোনো বাইফ্লক নয়। বাইফ্লক ব্যাপারটা ভিন্ন ব্যাপার, সেটা অন্য একদিন আলোচনা করব। এই যদি আপনার অক্সিজেন প্লান্ট থাকে, আপনি আপনার পানির ক্যাপাসিটির অর্ধেক মাছ দিতে পারেন। অর্থাৎ 20 লিটার ট্যাঙ্কের জন্য 8,000 অথবা 10,000 অথবা 1,000 বাড়তে দিলে কোনো অসুবিধা নেই। যদি আপনার অক্সিজেন প্লান্ট না থাকে, আমি বলবো ওই মাছটা আপনি আরো 2,000 কমাই ফেলবেন। এখানে আহামরি কোনো কিছু নেই। আর অবশ্যই এক্ষেত্রে সফলতার জন্য আপনাকে সাপ্তাহিক চুনের ডোজিং করতেই হবে। চুন প্রয়োগের ঠিক পরের দিন লবণ, এরপরে পটাশ, আর মাসে অন্তত 15 দিন পর একবার আপনাকে জীবাণুনাশক। এর মধ্যে আছে অ্যাকুয়া সেফ আছে, মাইক্রোনিল আছে, এরকম অনেকগুলো ভালো কোম্পানির আছে, আপনারা ইউজ করবেন। এটা নিয়ে আমার ভিডিও আছে, এটা দেখে নেবেন। আর যেটা মাছের বয়স যখন 2.5 মাস 2 মাসের পর যখন দেখবেন যে আপনার মাছের গ্রোথ মাশাআল্লাহ যথেষ্ট ভালো, কয়েকদিন পরেই মার্কেটে যাবে। যেহেতু মাছের সাইজ বড়, মাছকে তো সেভাবে বেশি একটা মল ত্যাগ করবে। ওই সময় পানির একটা যেটা অ্যামোনিয়া টক্সিসিটি বেড়ে যাওয়ার একটা সম্ভাবনা থেকে যায়। ওই সময় আপনার একটা প্রোবায়োটিক ইউজ করবেন। এটা নিয়ে মনে হয় আমার ভিডিও করা হয়নি, আমি সামনে ভিডিও দেবো। প্রোবায়োটিক এটা খুবই কার্যকরী। এটা ক্ষতিকর ব্যাকটেরিয়াকে কিল করে একটা উপকারী একটা ব্যাকটেরিয়া গ্রো করবে। আর সর্বশেষ যেটা বলবো, এখানে সারা বছর মাছ চাষ করে ট্যাঙ্কে, এটা আমি বলবো বর্তমান সময়ের সেরা একটা পেশা। আর শীতকালের ক্ষেত্রে অবশ্যই আপনার পুরো ট্যাঙ্কটাকে একটা সাদা পলিথিন দিয়ে ঢেকে রাখবেন। এটা হচ্ছে বিজ্ঞানের ভাষায় একটা গ্রিন হাউস। এই গ্রিন হাউসের কারণে দিনের প্রচন্ড সূর্যের তাপ ভিতরে ঢোকে, ভিতরের পরিবেশটাকে গরম করবে। আর রাতে যখন সূর্য ডুবে যাবে, তখন ওই ভিতরে যে গরমটা আর পলিথিনের কারণে সেটা বাইরে আসতে পারে না। সুতরাং আপনার ট্যাঙ্কের যখন টেম্পারেচার অলওয়েজ যখন 20 ডিগ্রি প্লাস থাকবে, মাছ অনায়াসে খেতে চাইবে। আর যেটা বলবো, প্রতি 15 দিন পর পর আপনারা একটু পানি পরিবর্তন করার চেষ্টা করবেন। পানি পরিবর্তন মানে এই নয় যে সমস্ত পানি ফেলে দেওয়া। আপনার এই পানি যদি 4 ফিট থাকে, আপনি ওখান থেকে 1.5-2 ফিট পানি ফেলে দিয়ে নতুন করে পানি দিতে পারেন। আর যখন আপনি খুদে ফেনা দেবেন কিংবা এজোলা দেবেন, অবশ্যই শোধন করে দেবেন। আশা করি আমি মনে করে থাকি, আমি এটা আই এম রেডি টু টেক চ্যালেঞ্জ। এটা আসলে আমি চ্যালেঞ্জ দিতে প্রস্তুত। যদি কেউ আমার সাথে বলে থাকে ভাই আমার 4টা ট্যাঙ্ক আছে 50,000 লিটার, যদি কেউ বলে থাকে আমি মাসে এখান থেকে 20,000 টাকার উপরে কিংবা 30,000 টাকার উপরে আমার ইনকাম হচ্ছে না, আমি সরজমিনে গিয়ে আমার খরচে গিয়ে আমি দেখে আসবো আসলে কেন পারতেছেন না। সুতরাং আপনারা চাকরির পাশাপাশি, ব্যবসার পাশাপাশি অথবা একদম এজ এ প্রফেশন হিসেবে এই পেশা আসতে পারেন। কারণ কই মাছ, শিং মাছ, শৈল মাছ, ট্যাংরা মাছ এতই লাভজনক একটা মাছ চাষ। যদি মানুষ এখানে লাভ না হলে এখানে লস দিয়ে ব্যবসা কেউ রান করতো না। আর আপনি লস দিয়ে মানুষ এখানে বাজারে আপনি মাছ দেখতেন না, সবাই মানুষ এটাকে সালাম দিয়ে চলে যেত। সুতরাং আমি চেষ্টা করেছি একদম ট্যাঙ্কের মাছ শুরু থেকে শেষ পর্যন্ত আলোচনা করতে। তারপরেও যদি বুঝতে কোনো অসুবিধা হয় আপনারা আমাকে জানাবেন। আর বিশেষ করে আমি আগে বলেছি 3 ফ্লোর ট্যাঙ্কে মাছ চাষ করবেন না, সিমেন্টের ট্যাঙ্কে মাছ চাষ করবেন। কেন? আজকে একটা ভাই ভিডিও দিয়েছে সিমেন্টের ট্যাঙ্ক, কারণ
অনায়াসে সিমেন্টের ট্যাঙ্ক দিয়ে আপনি 20-30 বছর এখানে হাত দিতে হবে না। আর 3 ফ্লোর ট্যাঙ্ক যতই আপনার উন্নত মানের ট্যাঙ্ক হোক না কেন, আপনার এটা 4-5 বছর পরে এই একদম পচে ছিঁড়ে গলে যায়। অথবা যেহেতু আপনার শত্রু আছে, আপনাকে মাথায় রাখতে হবে, দেখবেন যে যতই প্লাস্টিক করে দিন, এই কোন একটা যখন কোনো কিছু দিয়ে যখন একটা ওই আঘাত করলে জোরে এটা ছিদ্র হয়ে যায়, ফেটে যাচ্ছে। কারণ এমনকি আমার যে মুহূর্তে মাছ হারভেস্ট করব, ওই মুহূর্তে আমার ট্যাঙ্কের এটা ইঁদুরে পরের আমার ত্রিফল ছিদ্র করে ফেলছে। এর থেকে বড় দুঃখজনক কিছুই হতে পারে না। যে মুহূর্তে আমি মাছটা হারভেস্ট করব, ওই মুহূর্তে ওই ইঁদুরে এটা কাটার ফলে আমার পানি চলে গেছে, অনেক ক্ষতিগ্রস্ত আমি হয়েছি। আর সর্বশেষ যেটা বলবো, এক্ষেত্রে আপনাকে মনোবল শক্ত রাখতে হবে। আল্লাহ ব্যবসার মধ্যে বরকত দিয়েছে, এটা আমি দেখেছি। মনোবল শক্ত রেখে আপনাকে এই জগতে আসতে হবে। আর আমি প্রথম দিকে আমার 20,000 শিং মাছের মধ্যে প্রায় আমার হিসেবে 8 থেকে 12,000 শিং মাছ মারা গেছে। 8 থেকে 12,000 শিং মাছ মারা যাবার পর আমি বিশ্বাস রেখেছি আল্লাহর উপর, আমি এই জগতে আমি সফল হবেই হব ইনশাল্লাহ। এখন যথেষ্ট আমি শিখে প্রতিনিয়ত আমি শিখতেছি। স্টিল নাও কোনো একটা সমস্যা হলে সেটা ফাইন্ড আউট করে সলিউশন বের করে এখন যথেষ্ট সফল। এটা কোনো রকেট সায়েন্স নয়। আপনারা আসুন, এর থেকে সহজ কোনো মাছ চাষ হতে পারে না। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।